জি স্যার। ইয়েস স্যার। এখন এই যে ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা জিনিস বলি যে একটা ন্যারেশনের ন্যারেশন যখন আমরা করবো যে জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এইখানে দেখতে পাচ্ছ রহিম সেইড টু করিম আই অ্যাম ইন টুডে, ঠিক আছে? এখানে রহিম সেইড টু করিম, এখানে যে তোমরা সেইড দেখতে পাচ্ছ এটাকে কি বলা হচ্ছে? এটা হচ্ছে তোমাদের রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব, ঠিক আছে? আর রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ এটা তোমরা দেখতে পাবে হচ্ছে কি ডিরেক্ট ন্যারেশন, ঠিক আছে? ডিরেক্ট ন্যারেশন। এই যেখানে দেখতে পাচ্ছ রহিম সেইড টু করিম আই অ্যাম ইল টুডে, আর এই যে ইনভার্টেড কমার ভিতরে যে দেখতে পাচ্ছ আই অ্যাম ইল টুডে, এটাকে বলা হচ্ছে কি বলতো, বলতে পারবে কেউ? রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ বা রিপোর্টিং স্পিচ যাই বলো। Okay, এখন এই এতটুকু ক্লিয়ার তো নাকি রাজ, রাফি, রাফিউল? জি স্যার। রিপোর্টিং ভার্ব অর্থাৎ তোমার এভাবে মনে রাখবে যে তুমি উদ্ধৃতি চিহ্ন দেখতে পাচ্ছ বা ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা থাকবে সেটাই আমার রিপোর্টিং ভার্ব, ঠিক আছে? আর এর আর আমার হচ্ছে উদ্ধৃতি চিহ্নের ভিতরে বা ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু থাকবে সেটাই আমার হচ্ছে রিপোর্টিং স্পিচ বা রিপোর্টেড স্পিচ, ঠিক আছে? স্যার বুঝছি। ওকে। আর হচ্ছে টেন্সের পরিবর্তনটা, ফার্স্ট অফ অল আমরা টেন্সটা শিখবো তারপরে সেন্টেন্সে যাব। টেন্সে টেন্সটা শেখা জরুরি, ঠিক আছে? টেন্সটা শিখে তারপরে আমরা সেন্টেন্সে শিফট করবো, অর্থাৎ আমরা আগে দেখবো যে কোন টেন্সে আমার ন্যারেশন থাকলে আমি কোন টেন্সে কিভাবে শিফট করবো সেটা। যদি আমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে, টেন্স সম্পর্কে সবার ধারণা ক্লিয়ার তো নাকি? জি স্যার। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার এই যে যেখান থেকে আমাদেরকে দেখাচ্ছেন না এগুলা এগুলা একটু দিলে আমাদেরকে ভালো হইতো। হ্যাঁ হ্যাঁ, কালকে সকালের মধ্যে পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা দেখে নিই যে টেন্স, এই যে কি বলছে এখানে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কে যদি থাকে তাহলে আমরা কি করবো? পাস্ট ইনডেফিনিট টেন্স করবো, তাই না? যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে পাস্ট ইনডেফিনিট টেন্স করবো। এটার মানে কি অ্যাকচুয়ালি, ঠিক আছে? এটার মানে কি? আমরা একটা উদাহরণে চলে যাই, একটা উদাহরণের মাধ্যমে এই জিনিসটা আমরা শিখে ফেলি। এখানে কিন্তু যে টেন্সটার কথা বলছে এখানে কোনটার কথা বলছে জানো? যে অর্থাৎ যদি ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টিং স্পিচ, হ্যাঁ রিপোর্টিং স্পিচটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় সেক্ষেত্রে ইনডিরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে তোমার পাস্ট ইনডিফিনিট হবে, ঠিক আছে? দেখো, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যেমন এই যে সেইড টু থাকলে টোল্ড হয়, ঠিক আছে? সেইড টু থাকলে কি হয়? টোল্ড হয়। এই পরিবর্তনগুলো জেনে নেওয়া জরুরি আর কি। এই পরিবর্তনগুলো জেনে নেওয়া জরুরি, এটা আমরা পরে জানবো একটা একটা করে সবগুলোই। তারপরে দেখো, যদি আমরা সেন্টেন্সে উইল খুঁজে পাই তাহলে আমরা এই ডিরেক্ট স্পিচে যদি আমরা শ্যাল খুঁজে পাই তাহলে শুড লিখবো ইনডিরেক্ট স্পিচে। যদি আমরা উইল খুঁজে পাই উড লিখবো, ক্যান থাকলে উড লিখবো, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু, এন্ড শ্যাল বি থাকলে শুড বি, ঠিক আছে? তারপরে শুড হ্যাভ থাকলে শুড হ্যাভই বসবে। এই যে এই কয়েকটা চেঞ্জ দেখতে পাচ্ছ, এই কয়েকটা চেঞ্জকে বলা হচ্ছে তোমার চেঞ্জ অফ মোডাল। এই যে এগুলো কিন্তু মোডাল অক্সিলারি ভার্ব, তোমরা জানো মোডাল না? না। জি, হ্যাঁ রাজ বলো। রাজ কিছু বলছিলে? না স্যার। এই যে মোডাল, এখানে মোডালের প্লুরাল ফর্ম হচ্ছে কি মোডালস। তো এখানে শ্যাল, উইল, ক্যান, মে, মা, তারপরে তোমার মা, শ্যাল বি, এগুলো হচ্ছে সবগুলো কি জানো? এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। তো এই মোড এই জন্য বলা হচ্ছে মোডাল। এই মোডাল গুলো যদি তোমরা এখানে খুঁজে পাও সেগুলো থাকলে কি করতে হবে? উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু, শ্যাল বি থাকলে শুড বি।
আবার কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন হবে না। কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হবে না? যদি শুড হ্যাভ থাকে তাহলে শুড হ্যাভ থাকলে শুড হ্যাভই বসাবো, কুড হ্যাভ থাকলে কুড হ্যাভ বসাবো। কিন্তু মে, এই যে এখানে আবার চেঞ্জ হবে, মে হ্যাভ থাকলে মাইড হ্যাভ, নিড থাকলে নিডেড, ডেয়ার থাকলে ডেয়ার। ঠিক আছে? আর জি স্যার। পার্সনের পরিবর্তনগুলো খুব বেশি সমস্যা হওয়ার কথা না। তবে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, তুমি যখন ন্যারেশন করবে, যে সেন্টেন্সটার ন্যারেশন তুমি করছো বা যে ডিরেক্ট ন্যারেশনটাকে ইনডিরেক্ট ন্যারেশনে তুমি কনভার্ট করছো, অবশ্যই অর্থের দিকে খেয়াল রাখবে। ঠিক আছে? অর্থটা তুমি অ্যাকচুয়ালি কি বলছো। যেমন তুমি বলতে পারো যে রহিম বলল আমি অসুস্থ। ঠিক আছে? এখানে রহিম বলল আমি অসুস্থ, এটা কিন্তু একটা কি, ডিরেক্ট না ইনডিরেক্ট বলো তো? এই ন্যারেশনটা ডিরেক্ট নাকি ইনডিরেক্ট? ডিরেক্ট। ডিরেক্ট। স্যার আর দেখো, আমি যদি এটাকে ইনডিরেক্ট করি তাহলে কি হবে? রহিম বলল যে সে অসুস্থ। প্রথমে আমি প্রথমবারে আমরা কি বলতেছি? প্রথমবারে আমরা বলছি যে রহিম বলল আমি ভালো আছি বলছি। ঠিক আছে? তারপর কি হবে? এটাকে যদি ইনডিরেক্ট করি কি হবে? রহিম বলল যে সে ভালো আছে। সে ভালো আছে। ঠিক আছে? দেখো এখানে কি কি চেঞ্জ হয়েছে দুটো জায়গায়। এখানে একটা যে নিয়ে আসছে। ঠিক আছে? যেটা এই ডিরেক্টে ছিল না। আবার এখানে আমি এর জায়গায় আমি বসিয়ে দিয়েছি কি সে। তার মানে কি, রহিম সেইড, ঠিক আছে, রহিম সেইড আই এম ওয়েল। ঠিক আছে? তাহলে আমরা কি বলবো? রহিম বলল যে সে ভালো আছে। তাহলে আমরা ইনডিরেক্টলি কি করবো? রহিম টোল্ড দ্যাট, যে এর কারণে আমরা নিয়ে আসবো দ্যাট। আর এই যে আমিটা পরিবর্তন হয়ে, মনে করো যখন রহিম নিজে বলবে তখন তো সে আমিই বলবে, তাই না? কিন্তু রহিমের কথাটা যখন তুমি বলবে তখন কি বলবা? তুমি রহিমকে সে বলে সম্বোধন করবে অবশ্যই। এই জন্য তুমি এখানে লিখতে হবে তখন হি, হি ওয়াজ ওয়েল। আর এখানে দেখো, প্রথম সেন্টেন্স আমি বললাম, আমরা একটা উদাহরণ দেখি এখানে, যে রহিম সেড টু করিম আই অ্যাম ইল টুডে। আই অ্যাম ইল টুডে এটা কোন টেন্স বলো তো? আই জি স্যার। আই অ্যাম ইল টুডে এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা কি জানি? প্রেজেন্ট যদি আমরা ডিরেক্ট ন্যারেশনে প্রেজেন্ট ইনডেফিনিট সেন্টেন্স দেখি তাহলে সেটাকে কিসে কনভার্ট করতে হয়? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডেফিনিট, তাই না? পাস্ট ইনডেফিনিট টেন্সে করতে হবে। তাহলে দেখো পরের সেন্টেন্সটাতে পাস্ট ইনডেফিনিট সেন্টেন্স করছে কিনা। রহিম টোল্ড টোল্ড করিম দ্যাট, সেই টু এর পরিবর্তে টোল্ড বসিয়ে দিয়েছে। রহিম সেই টু করিম, রহিম টোল্ড করিম দ্যাট। এই যে আমরা একটা বললাম না যে যেটা বলার জন্য আমরা এখানে দ্যাট নিয়ে আসতেছি, আর আই এর পরিবর্তে হি ব্যবহার করছি। যে আই হি এগুলো কি পার্সন, তাই না? এই যে এটাই হচ্ছে কি পার্সনের পরিবর্তন। আর এখানে এম, আমরা এম দেখে বুঝতে পারতেছি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর এখানে ওয়াজ দেখে বুঝতে পারতেছি এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। বুঝতে পেরেছো? আহ রাফি বুঝতে পেরেছো? জি স্যার। আরেকটা দেখি তাহলে আমরা। তাহলে এই যে এটাও কিন্তু ওই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা উদাহরণ। তাহলে এটা করো তো, হি সেড আই অ্যাম এ স্টুডেন্ট, এটা করবে হচ্ছে রাফি। রাফি তুমি বলো তো কি হবে? জি স্যার, কি বললেন? এই যে এক নাম্বারটা দেখতে পাচ্ছো, জি স্যার। এই এক নাম্বারটা চেঞ্জ করলে কি হবে? এটা তো ডিরেক্টে দেয়া আছে, তাই না? জি স্যার। ডিরেক্ট ডিরেক্ট ইনডিরেক্ট আইডেন্টিফাই করতে সমস্যা হয় না তো তোমার, নাকি? না স্যার, এটা তো সমস্যা নেই। আচ্ছা,
কেউ কি স্যার, এসএমএস আমি কি দিচ্ছে? চেষ্টা করতে পারি? না, রাফিকে চেষ্টা করতে দাও একটু। তাহলে দেখো, এটা যেহেতু স্যার ডিরেক্ট আছে, ডিরেক্টে করার জন্য কি করতে হবে? স্যার এখানে হবে হি টোল্ড মি ই টোল্ড মি মি কেন? এখানে কি, এখানে যদি থাকতো হি সেইড টু মি, তখন আমি বলতাম যে হি টোল্ড মি। বাট এখানে কি সেইড এর পরে মি, সেইড টু মি আছে? সেইড টু মি নেই এখানে। রাফি, তুমি কি এটা সলভ করতে পারবে? স্যার আমাকে স্যার বলেছেন? না না, রাফি কি বলছে যে কি হবে, তারপরে লাইনটা কি হবে বলো তো, পরের পোর্শনটুকু কি হবে? আচ্ছা, এখানে লেখা আছে কি আই অ্যাম এ স্টুডেন্ট, আই এর পরিবর্তে আমরা কি বসাবো? হি। স্যার হি হ্যাঁ, হি বসাবো। রাফি তুমি বলো। তারপরে, তারপরে আছে কি আই অ্যাম স্টুডেন্ট, তারপরে কি বসাবো বলো? এখানে পাস করতে হবে ওয়াজ বসবে না আচ্ছা, হ্যাঁ, কনফিউজড হলে হবে না, কনফিডেন্টের সাথে অ্যান্সার দিতে হবে। হি ওয়াজ এ স্টুডেন্ট। এটাই তো, ভেরি ইজি। এই নিয়মটাই বলছে প্রথমে টেন্সে, যে প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, তাই তো? ওকে, তাহলে এখন রাফিউল, তুমি এই যে 2 নম্বরটা সলভ করতে পারবা? আচ্ছা স্যার, একটু দাঁড়ান। আহ, স্যার হি টোল্ড হি শুড হি টোল্ড হি শুড গো হোম। হি শুড গো গো হোম। হোম। আর দেখো এখানে এটা কোন টেন্সে স্যার আছে? হয়েছে কি? এটা আছে ফিউচার টেন্সে। তাহলে দেখো তো, ফিউচার ইনডিফিনিটের জন্য কি আমাদের কোনো নিয়ম আছে? নেই। কেন নেই? কারণ ফিউচার গুলোতে মোডাল মোডাল আসে, মোডাল গুলো আসে। আর আমরা শিখেছি কি মোডাল, মোডাল অক্সিলারি যদি থাকে সেক্ষেত্রে কি করতে হয়, যেমন উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, শ্যাল থাকলে শুড, এভাবে চেঞ্জ করতে হয়। ঠিক আছে? আর তাহলে এটা কি হবে? হি টোল্ড হি শুড গো হোম। হি শুড গো হোম। তারপরে কি বলছে দেখো, এই যে এটা 3 স্যার, নাম্বারটা ট্রাই করো। স্যার ও তো একটু ভুল করলো। হি শুড, দ্যাট বলেনি। আচ্ছা দ্যাট বলনি, আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে স্যার, এটা হি টোল্ড দ্যাট হি শুড গো হোম। গো হোম। ওকে, 3 নাম্বারটা আপনি বলো তো, ট্রাই করতো। Um, the teacher told the students that they had. এই যে এখানে দেখো, যেখানে দেখো টেন্সের পরিবর্তন স্যার আমি করতে তো হবে। করতেছিলাম, আপনি স্ক্রল আচ্ছা করে উপরে যাচ্ছেন। আচ্ছা 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 আচ্ছা। The teacher told the students that they had making a noise in the class. যে আবার They had দে হ্যাড, দেন making a noise in the class. স্যার হ্যাঁ বলো। সেখানে কি দে হ্যাড বিন হবে না? হ্যাঁ, দে হ্যাড Oh, বিন হ্যাঁ, হবে কি perfect বলো তো? continuous they had been. হ্যাঁ, এই যে এখানে একটা বিন হবে, দে হ্যাড বিন মেকিং এ নয়েজ। ওকে, অ্যাকচুয়ালি এই যে তোমাদের যে তোমরা যে পারো না তা কিন্তু না, তোমরা কিন্তু পারো। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে তোমাদের অনেক বেশি বেশি প্র্যাকটিস লাগবে। এই যে ছোট ছোট ভুলগুলো যখন প্র্যাকটিস করবে অনেক বেশি বেশি, দেখবে যে এই ছোট ছোট ভুলগুলো তোমাদের ঠিক হয়ে যাচ্ছে। ওকে, আমি এখন তোমাদেরকে বেশ কিছু, তোমাদের কি কি করা হয়েছে, কোনগুলো কোনগুলো, কোন কোন? Assertive sentence আর interrogative sentence. অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, জাস্ট এই দুটো। জি স্যার। তাহলে তোমরা এক কাজ করো, রাফি তুমি কি শুনতে পাচ্ছ? ইয়েস স্যার
আচ্ছা, তোমার মনে হয় বুঝতে একটু প্রবলেম হচ্ছে, তাই না? না স্যার, এখন প্রবলেমটা ঠিক হয়েছে। আচ্ছা, এই যে 3 নাম্বারটা আপনি কিভাবে করলো বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, দেখো এই যে 3 নাম্বারটা কোন সেন্টেন্স আছে বলো তো? ওয়্যার মেকিং। ওয়্যার মেকিং দেখে আমরা বুঝতে পারছি এটা কোন টেন্স। এটা হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে আমাদের কি হয় দেখো তো, এখানে এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যার কারণে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাদেরকে করতে হবে, যার কারণে ইউটা হয়ে যাবে দে। ইউটা দে কেন হবে বলো তো রাফি? স্যার ইউ এর অবজেক্ট ইউ এর অবজেক্ট কে? দে। ইউ এর অবজেক্ট তো ইউও হতে পারে অনেক সময়। এখানে ইউ বলতে কাকে ইন্ডিকেট করা হচ্ছে বলো তো? স্যার ইউ বলতে স্টুডেন্টদের। এই যে স্টুডেন্টস, জি স্টুডেন্টস, স্যার, অনেকগুলো ঠিক আছে। জন্য আর স্টুডেন্টসদের অবজেক্ট হচ্ছে দে। বুঝতে পেরেছো? ইউ এর অবজেক্ট না, তোমাকে স্টুডেন্টসদের অবজেক্টটা নিতে হবে। ইউ এর নট ইউ এর অবজেক্ট, ঠিক আছে? এখানে ইউটা কাকে ইন্ডিকেট করতেছে? ইউটা ইন্ডিকেট করতেছে স্টুডেন্টদের। তার মানে তোমাকে স্টুডেন্টের অবজেক্ট যেটা সেটা নিতে হবে। স্টুডেন্টসদের অবজেক্ট কি হবে? ডেফিনেটলি দে হবে, তাই না? এই জন্য আমরা এখানে দে ব্যবহার করতেছি। যে দে হ্যাড বিন কেন আনতেছি? কারণ আমরা জানি যে পাস্ট কন্টিনিউয়াস থাকলে আমাদেরকে কি করতে হয়? একদিন অথবা হ্যাভ পাস্ট বিন নিতে হয়। পাস্ট পারফেক্ট হ্যাড বিন না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করতে হয়। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যদি আমি এই সেন্টেন্সটাকে পরিবর্তন করতে চাই তাহলে কি হবে? হ্যাড আনতে হবে, আর অবশ্যই বিন আনতে হবে, এবং ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যার কারণে আমরা হচ্ছে হ্যাড বিন মেকিং এ নয়েজ ইন দ্য ক্লাস। বুঝতে পেরেছো না? জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা এক কাজ করো, তোমরা এই যে 4 নাম্বারটা, 5 নাম্বারটা, 6 নাম্বারটা, এই যে এই 5টা 8 নাম্বার পর্যন্ত, 4 থেকে 8 নাম্বার পর্যন্ত এই যে এই কয়েকটা পরিবর্তন করো, সলভ করো। স্যার এখনই? হ্যাঁ, এখনই সলভ করে আমাকে সলিউশনটা তোমরা মোবাইলে ইয়ে করবে, মোবাইলে স্ক্রিন শেয়ার করবে। অর্থাৎ তোমরা এই 4 নাম্বারটা কোশ্চেন লেখার দরকার নেই, জাস্ট অ্যান্সার গুলো লিখবে, ঠিক আছে? অ্যান্সার গুলো লিখে যখন লেখা শেষ হয়ে যাবে তখন তোমরা কি করবে? ক্যামেরা দিয়ে একটা ছবি তুলবে অ্যান্সার গুলো। আশা করি 1 পেজের মধ্যেই হয়ে যাবে, বেশি লাগবে না, 1 পেজের মধ্যে অবশ্যই হয়ে যাবে। ছবি তুলে আমি যখন যাকে স্ক্রিন শেয়ার করতে বলবো, স্ক্রিন শেয়ার করে সেই ছবিটা আমাকে দেখাবো, তাহলে সবাই ক্লিয়ারলি দেখতে পাবে, ঠিক আছে? ওকে স্যার। ওকে, তোমাদের কি আরো সময়ের দরকার আছে? এতক্ষণে তো হয়ে যাওয়ার না কথা। স্যার, একটু সময় দিন। স্যার হচ্ছে আমার শেষ। শেষ? জি। আচ্ছা, মানে 5টাই হয়ে গেছে। জি। ওকে, তাহলে স্ক্রিন শেয়ার করবে না? স্ক্রিন শেয়ার করার দরকার নেই। তুমি 8 নাম্বারের অ্যান্সারটা বলো। স্যার আমি তো স্কুলে একটা মেসেজটা পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, পাঠিয়ে দিয়েছো? আচ্ছা, আমার এখনো আচ্ছা বলো, একজন একজন করে বলো, 4 জন 4টা বলো। স্যার বলবো? স্যার হ্যাঁ, নাম্বার 4। হ্যাঁ, নাম্বার আমি 8। বলি তো। নাম্বার 8 আমি আদলিকে বলতে বলেছি। আচ্ছা, আচ্ছা সবাই কি ধরা হবে? স্যার বলতেছি। He said that the train had reached at 9. He said that The train the train has reached. Sir, had আচ্ছা at reached at 9. at 9। বাকিটা বলো তো, এটা কি ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, ভেরি গুড আদমি। আচ্ছা, বাকি দুজন, ইয়েস স্যার। বাকি দুজন। আচ্ছা, এটাকে আরো সুন্দর করা যেত না? স্যার দেখো, সেই স্যার দেখো, হচ্ছে হ্যাঁ বলো, আপনি কিছু বলতে চাচ্ছ?
না স্যার। আচ্ছা, হি সেইড, এখানে কিন্তু কিছু বলা নেই, তাই না? এখানে জি। তাহলে কাকে বলছে আমরা ধরে নিতে পারি? আমরা ধরে নিতে পারি যে সে আমাকে বলছে। ঠিক আছে, ঠিক আছে। হি সেইড, যেমন দেখো যে ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর একটা সেন্টেন্স। এখানে ক্লোজ দ্য ডোর, কাকে আমি ডোর ক্লোজ করার জন্য বলছি? তোমাকে বলছি। যেমন এখানে অটোমেটিক্যালি ইউ ধরে নি, তেমনি এখানে আমরা ধরে নিতে পারি যে আমাকে বলা হতো, সে আমাকে বলছে, তাই না? তাহলে আমরা ব্যাপারটা এভাবে বলতে পারি না যে আহ, দেখো এখানে দ্য ট্রেন রিচড এট 9, এটা কি একটা ইনফরমেশন না? তোমাদের কি মনে হয়, এটা কি কোনো ইনফরমেশন কিনা? জি। ওকে, তাহলে আমি আরেকটু সুন্দর করে বলতে পারি না ন্যারেশনটাকে, যে হি ইনফর্মড মি দ্যাট দ্য ট্রেন, এরকম অনেক কিছু পাবে তোমরা। যেমন এখানে সেইটের জায়গায় ইনফর্মড মি ব্যবহার করতেছে, এটা তুমি অনেক কিছু ইউজ করতে পারো, বুঝতে পারছো? যে এমন না যে ডেফিনেটলি তোমাকে সেইডই ইউজ করতে হবে, তোমাকে টোল্ডই ইউজ করতে হবে, নট লাইক দ্যাট। ঠিক আছে, যে এভাবে বলতে পারো হি ইনফর্মড মি দ্যাট দ্য ট্রেন রিচড, the train had reached at 9। ঠিক আছে, বুঝতে পেরেছো? বা তুমি এভাবে বলতে পারো, তোমার মনে হচ্ছে মিটা দিব না আমি, তাহলে শুধু এভাবে লিখতে পারো হি ইনফর্মড দ্যাট দ্য ট্রেন হ্যাড রিচড এট 9। বুঝতে পেরেছো? এই জন্য আমি তোমাদেরকে কিন্তু যে উপরে সেইড টু থাকলে টোল্ড বসাতেই হবে, ব্যাপারটা এমন না, নট লাইক দ্যাট। বুঝতে পেরেছো? এই জন্য আমি বললাম। আচ্ছা, এখন 7 নাম্বারটা কে বলতে আগ্রহী? রাফি বলতে পারবে? স্যার আমি রাফিউল না, রাফি। বে- জি স্যার। 7 নাম্বারটা বলতে পারবে? আচ্ছা, সবগুলো করতে পেরেছো কে কে বলো তো? স্যার আমি সব করছি। আচ্ছা, আর কেউ পেরেছো সবগুলো? স্যার আমার স্যার, 3টা আমি হয়েছে। দেখছি। আচ্ছা, রাফিউল করেছো, রাজ করেছো সবগুলো? স্যার করেছিলাম, আমি ঠিক দেখি না এটা জানি না। আচ্ছা, তাহলে আমরা এক এক করে দেখি সবগুলো ঠিক আছে কিনা। 4 নাম্বারটা রাজ বলো। হি said to me that he had the হি he হ্যাড had ডান, the হি হ্যাড he had done the work yesterday. কনফিউজ স্যার হওয়ার এটা কিছু দ্য নেই। প্রিভিয়াস ডে হবে। হ্যাঁ, দ্য জি প্রিভিয়াস স্যার। ডে। আচ্ছা, শুধু সবসময় কি দ্য প্রিভিয়াস ডে আমরা ইউজ করবো? এটা ছাড়া অন্য কিছু ইউজ করা যেতে পারে না? জি স্যার। ইউজ করা যেতে পারে বলো তো? বলো তো, অন্য কিছু একটা বলো তো। হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, ডে বিফোর ইউজ করা যায় না রাফিউল? Recess. ওকে, তাহলে ইয়েস স্যার, এখানে এটা আমরা ইউজ করবো। দ্য প্রিভিয়াস ডে বলতে পারি, দ্য ডে বিফোর বলতে পারি। ঠিক আছে, দুটোই সঠিক। ওকে, তারপরে 5 নাম্বারটা দেখি আমরা। রাফি, বুঝতে পারছো এখানে হ্যাড ডান কেন করলাম? জি স্যার। এখানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট আমরা দেখতে পাচ্ছি। পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা কি করি? পাস্ট পারফেক্ট করি। আর হ্যাড ডান দেখে আমরা বুঝতে পারছি যে এটা একটা পাস্ট পারফেক্ট টেন্সে কনভার্ট হয়ে গেছে। আর হচ্ছে সেইড টু থাকলে আমরা ওই আগে শিখেছি টোল্ড ব্যবহার করি, তো এখানে আমরা টোল্ড ব্যবহার করতে পারি। ইয়েস্টারডে থাকলে কি ব্যবহার করতে পারি? ইয়েস্টারডে থাকলে দ্য ডে বিফোর অথবা দ্য প্রিভিয়াস ডে। ঠিক আছে, আচ্ছা 5 নাম্বারটা কে বলবে? রাফি, তুমি বলো তো 5 নাম্বারটা। রাফি, পারবে? না পারলে কিন্তু বলতে হবে। আচ্ছা, কে বলতে ইচ্ছুক? স্যার আমি। আচ্ছা বলো। থামবে। The boy said that he could swim. দ্য বয় Said that
এইটা he could swim. ঠিক আছে, রাফিউল দেখো তো ঠিক আছে কিনা। স্যার ইয়েস স্যার ঠিক আছে, তবে আমি এটা এনহ্যান্স করা যেতে পারে খুব সহজ। এই যে এখানে সেইডের জায়গাটা এনহান্স করা যেতে পারে। বয় ডিক্লার্ড, দ্য বয় ডিক্লার্ড দ্যাট হি কুড সুইম। ঠিক আছে, তো আমরা এই জায়গাগুলোতে না অনেক কিছু ইউজ করতে পারি, বুঝতে পেরেছো? সো এগুলো, 6 নাম্বারটা আমি বলতে চাই। হ্যাঁ বলো বলো। স্যার হি প্রেজড মি সেইং দ্যাট, সরি, হি প্রেজড মি সেইং দ্যাট ওয়াজ এ গুড আইডিয়া। হি Praised me saying that was a good idea. ভেরি গুড, praised me saying that was নাকি it was, it হবে, that থাকলে it হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? হি প্রেজড মি সেইং, Yes, sir. সেইং ইউজ করতে পারি আমরা, কোনো প্রবলেম নেই, আমি দ্যাটও ইউজ করতে পারি। প্রেজড মি, না এখানে প্রেজড মি ইউজ করলেও তুমি দ্যাট দিতে পারবে না। ঠিক আছে, কারণ এখানে দেখো এই বিষয়গুলো কিন্তু রুলস রেগুলেশনের মধ্যে না কিছু, বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে তুমি বাক্যের অর্থ ঠিক রেখে তুমি ইনডিরেক্টলি বলছো। ঠিক আছে, Yes, sir. যখন পেজ দিচ্ছ তখন কিন্তু আবার দ্যাট দিলে সেন্টেন্সের সাথে যাচ্ছে না। ঠিক আছে, এই জন্য আমরা তখন দ্যাট দিব না, তখন আমরা সেইং দিব। বুঝতে পেরেছো? এটাকে আরেকভাবে আমরা করতে পারি কি, সেই না দিয়ে আমরা অন্য কোনো কিছু দিতে পারি কি? অন্য কারো মাথায় কোনো আইডিয়া? He said that it was a good idea. স্যার এখানে কি প্রেজড এর জায়গায় অ্যাডমায়ার্ড বলা যায় না? অ্যাডমায়ার্ড। অ্যাডমায়ার্ড, আচ্ছা এটা দিলে কেমন? AGREED, এগ্রিড দ্যাট, আমার কাছে মনে হচ্ছে এটা পারফেক্ট। ইট স্যার ওয়াজ এ গুড আইডিয়া। স্যার ওকে স্যার। ব্যাপারটা কেমন, তোমার একটা বন্ধু তোমাকে একটা আইডিয়া শেয়ার করলো, তারপরে তুমি কি করলে, তার সাথে এগ্রি করলে যে হ্যাঁ তুমিও বলছো যে না তোমারও মনে হচ্ছে যে আইডিয়াটা গ্রেট একটা আইডিয়া, একটা গুড আইডিয়া। ঠিক আছে, এজন্য আর কি আমার মনে হচ্ছে এগ্রিডটা বেটার, এখানে অনেক ভালো যায়। যেমন হি এগ্রিড দ্যাট ইট ওয়াজ এ গুড আইডিয়া। বুঝতে পেরেছো? তো আমরা অন্য কিছু ইউজ করতে পারি, যেমন আমরা পেস্ট ইউজ করতে পারি, এগ্রিড ইউজ করতে পারি। ঠিক আছে, আবার আমাদের কাছে যদি কোনো ডাউট মনে হয় বা আমরা যদি একেবারে নির্ভেজাল থাকতে চাই, কোনো রিস্ক না নিতে চাই, বা আমার মধ্যে যদি কনফিউশন থাকে, সেক্ষেত্রে তোমরা হি সেইড দ্যাট ইট ওয়াজ এ গুড আইডিয়া বলতে পারো। ঠিক আছে, ওকে। কিন্তু আর তোমরা সবাই ন্যারেশনটা কিভাবে শিখেছো আমি জানি না, তোমরা কি সবাই রুলস পড়ে পড়ে শিখেছো এরকম করে নাকি? Sir, rules পড়ে না। স্যার রুলস নো স্যার, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ক্লাস 3 থেকেই এটা শেখানো হইতেছে, তাই স্যার এক্সপেরিয়েন্স আছে। দেখো, রুলস যে একবারে শিখবো না তা না, রুলস অবশ্যই জানতে হবে। যেমন এই যে দিস থাকলে দ্যাট হয়, দ্যাট থাকলে ইট বসাচ্ছি, ইয়েস্টারডে থাকলে দ্য ডে বিফোর বা দ্য প্রিভিয়াস ডে, এইসব এগুলো তো অ্যাকচুয়ালি রুলস, তাই না? এই জিনিসগুলো তো জানতেই হবে অবশ্যই। বাট কমন সেন্স দিয়ে চিন্তা করলে কিন্তু এই জিনিসগুলো অটোমেটিক্যালি চলে আসে, এগুলো মুখস্থ করার কোনো কিন্তু ব্যাপার না। যেমন আই থাকলে এখানে হি যেহেতু বলছে, তার মানে এখানে আই থাকলে হি হবে। এই জিনিসগুলো কিন্তু অর্থ বুঝে যদি করো তাহলেই হচ্ছে কি আমার মনে হয় বেস্ট অপশন। তাহলে তোমাদের আর ওই রুলস মনে রাখতে হবে না। আর আমি কখনোই রুলস দিয়ে গ্রামাটিক্যাল পড়ার পক্ষে না, কেননা আমি নিজেও যদিও টিচাররা আমাদেরকে রুলস এর প্রতি অনেক বেশি, আগে টিচাররা রুলস পড়াতো, বাট আমি মোটেও রুলস দিয়ে পড়া পছন্দ করতাম না, কারণ আমি বিশ্বাস করতাম প্র্যাকটিসের মাধ্যমে ব্যাপারটাকে আয়ত্ত করা। প্র্যাকটিসের মাধ্যমে ব্যাপারটাকে আয়ত্ত করলে হয় কি, তুমি অর্থ বুঝে বুঝে তুমি পড়তে পারছো। দেখবে অনেক সময় অনেক স্টুডেন্ট তারা অনেক ভালো ইংলিশে পারে, বাট ইউনিভার্সিটি অ্যাডমিশনে গেলে দেখা যাচ্ছে তারা পাস করতে পারতেছে না ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন। কেন? আমার মনে হয় এটার পিছনে এই একটাই কারণ, রুলস পড়ানো হয়। তারা না বুঝে বুঝে তারা একাডেমিক এক্সাম গুলোতে ভালো করতে পারে, তারা রুলস পড়ে এবং রুলস অনুযায়ী কোথায় কি বসবে এটা জানে, বাট তারা অ্যাকচুয়ালি মিনিংটা বুঝতেছে।
অ্যাকচুয়ালি এই সেন্টেন্সটা দিয়ে কি মিন করতেছে, কেন এটা পরিবর্তন হচ্ছে। তো এই জিনিসগুলো, এই জন্য আমি সবসময় স্টুডেন্টদেরকে ইনফ্লুয়েন্স করি যে তোমরা রুলস না পড়ে, রুলস পড়বা না তা না, রুলসটা একবার চোখ বুলায় যাবা, অবশ্যই দেখবা যে কিভাবে কি চেঞ্জ হচ্ছে না হচ্ছে। তারপরে যখন একটা মোটামুটি আইডিয়া আসবে তখন প্র্যাকটিসের মাধ্যমে ব্যাপারটাকে আয়ত্ত করা। ঠিক আছে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের জন্য ইজি হবে। ওকে, 7 নাম্বারটা কে বলবে? 7 নাম্বারটা ইয়ে বলো, রাজ বলো। স্যার আমি বলবো? হ্যাঁ বলো, রাজ রাজ বলো, রাজ বলেনি। রাজ শুনতে পাচ্ছ? আচ্ছা রাজ মনে হয়নি, আপনি বলো। স্যার হচ্ছে কালাম said that he had not gone because he had ill. হি Had Had- not had not gone gone because because he had ill. he was ill হবে। So he was sick. এই যে কেন এইটা স্যার? হচ্ছে এটা তো স্যার পাস্টে আছে। যেটা এই কিছুক্ষণ আগেই বললাম আমি, যে রুলস পড়লে যা হয়, রুলস পড়লে হয় কি এই যে এই ধরনের সমস্যা হয়, কারণ এটা তো পাস্ট টেন্সে আছে, তাহলে আমার এটা করতে হবে কি, পাস্ট ইনডেফিনিটে যেহেতু আছে এটাকে আমাকে কি করতে হবে, পাস্ট পারফেক্ট করতে হবে। তুমি এভাবে হুম। ভাবতেছো তাই না? বাট So এখানে I was ill শব্দটা actually the এটা- present tense. Past এটা কিন্তু পুরাটাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর বিকজ আই ওয়াজ ইট এটা কিন্তু একটা এক্সপ্লেনেশন। ঠিক আছে, yes. বুঝতে পেরেছো? তো পরের পোর্শনটা এই জন্য আমরা চেঞ্জ করবো না। দেখো অর্থটার দিকে চিন্তা করো, যে কালাম বলেছিল হি ডিডেন্ট গো, সে যাবে না, বিকজ হি ওয়াজ ইল। ঠিক আছে, হি ডিডেন্ট গো বিকজ আই ডিডেন্ট গো মানে কি, আমি যাব না, বিকজ সরি আমি যাব না না, আমি যাইনি। ঠিক আছে, ডিডেন্ট আছে, আই ডিডেন্ট। কালাম বলেছিল আমি যাইনি কারণ আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। এখন তুমি যদি এটাকে তুমি যদি ইনডিরেক্ট করো কি বলবে, কালাম বলেছিল, অর্থাৎ কালাম সেইড, কালাম বলেছিল যে সে যায়নি, সে সময়টা পাস্টে, সে পাস্টে বলেছে, যার কারণে আমি এখন সেটা এক্সপ্লেইন করতেছি, সেটা কিন্তু আরো বেশি সময়, আরো কিছু সময় অতিবাহিত হয়ে গেছে, যার কারণে আমি এটাকে হি হ্যাড নট গান, হ্যাঁ হি হ্যাড নট গান, এটা আরো সে যে সময় কথাটা বলেছে তার থেকেও আরো কিছু সময় অতিবাহিত হয়ে গিয়েছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিটটাকে পাস্ট পারফেক্টে পরিবর্তন করতেছে, বিকজ হি ওয়াজ ইল। কিন্তু এটা তো যে সেই অতীতই আছে। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারছো কি, রিয়েলাইজ করতে পারছো ব্যাপারটাকে? জি স্যার। বুঝতে পারছো, এখানে কিন্তু ওই রুলস আসবে না। কারণ তুমি যখন ইনডিরেক্ট বলবে যে কালাম বলেছিল যে সে যেতে পারেনি কারণ সে অসুস্থ ছিল, তাহলে সে অসুস্থ ছিল, আমি ইনডিরেক্টেও বলতেছি, ডিরেক্টেও বলতেছি সে অসুস্থ ছিল, ইনডিরেক্ট যখন করতেছি তখনও আমি বলতেছি সে অসুস্থ ছিল। তাহলে সে অসুস্থ ছিল ইংলিশ কি, হি ওয়াজ ইল। তাহলে আমার ডিরেক্টেও হি ওয়াজ ইল হবে, ইনডিরেক্টেও হি ওয়াজ ইল হবে। আর এখানে দেখো যে এখানে ডিরেক্ট এই প্রথম সেন্টেন্সটা বিকজ এর আগের অংশটুকু, যে কালাম সেইড, কালাম বলেছিল আই ডিডেন্ট গো, আমি যাইনি। ঠিক আছে, তারপরে এখানে কি বলতেছি, যে কালাম সেইড দ্যাট, কালাম বলেছিল যে হি হ্যাড নট গান, অর্থাৎ সে যে সময় বলেছে সে সময়টা তার জন্য পাস্ট ছিল, তার সে যে সময় কথাটা বলেছে সেই কথাটা বলার কিছু সময় অতিবাহিত হওয়ার পরেই তো আমি সেই তার কথাটাকে এক্সপ্লেইন করছি, তাই না? যার কারণে আমি এখানে পাস্ট পাস্ট পারফেক্টে ইউজ করতেছি। বুঝতে পেরেছো? জি স্যার। ক্লিয়ার তো? কোনো কনফিউশন আছে? রাফিউল, রাজ, রাফি, No sir. আদনি? না স্যার। ওকে, এখানে আচ্ছা এখানে আরেকটা জিনিস করতে পারতাম আমরা, আরেকটা জিনিস, যে এখানে আমরা তো সেইট কিভাবে, এটা যদি একটা এক্সপ্লেনেশন আই ওয়াজ ইল, তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারি যে কামাল এক্সপ্লেইনড দ্যাট, বলতে পারি না?
তোমাদের কি মনে হয়, বলা যায় কিনা? জি স্যার। হি হ্যাড নট ডান বিকজ হি ওয়াজ ইল। বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমাদের বাকি আছে কোনোটা? না, কোনোটা বাকি নেই, তাহলে আচ্ছা আমরা স্যার, কামাল এটা কি দেওয়া যায় যে কামাল gave excuse that এভাবে? গেভ এক্সকিউজড। না স্যার, gave excuse. এখানে একটা ওয়ার্ড গেভ এক্সকিউজড এর, এটার পরে গেভ এক্সকিউজ, এটার পরিবর্তে অন্য কোনো একটা সিঙ্গেল ওয়ার্ড কল্পনা করা যায় কিনা দেখো তো। অজুহাত দেখানোর ইংলিশ, অজুহাত দেখানো, ঠিক আছে? স্যার একটু ভাবতে হবে। তো এখানে অজুহাত দেওয়ার ইংলিশটা তুমি বলতে পারো যে, অজুহাত দেওয়ার ইংলিশটা অ্যাকচুয়ালি আমি আমি জানি না, আমার মাথায় আসতেছে না এখন কি। তো সেটা ইউজ করতে পারো, সেটা যদি একটা সিঙ্গেল সেন্টেন্স হয়, পাস্ট পাস্ট ফর্মে তুমি সেটা এখানে বসাতে পারো সেই ভার্বটাকে। অজুহাত দেখানোর যে ভার্ব, একটা ভার্ব, সেই ভার্বটাকে এখান থেকে ফার্স্ট ফর্মে ইউজ করতে পারো, সেটাও যাবে। কারণ হ্যাঁ, অবশ্যই সে একটা অজুহাত দেখাচ্ছে, বিকজ হি ওয়াজ ইল, এটা একটা অজুহাত হতে পারে, ঠিক আছে? তবে হ্যাঁ, যখন তোমরা প্যাসেজ ন্যারেশন করবে তখন কিন্তু অ্যাকচুয়ালি বোঝা যায়, একটা সেন্টেন্সের সিনটেক্সটা বোঝা যায়, ভাবটা বোঝা যায় যে আসলে সে অজুহাত দেখাচ্ছে নাকি সে ব্যাপারটাকে এক্সপ্লেইন করলো। তো সে একটা ব্যাপারকে এক্সপ্লেইন করলো, বাট তুমি তখন সেটাকে প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে বললে যে সে অজুহাত দেখাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু টিচার ভুল দিয়ে দিবে। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। ন্যারেশনের মেইন ব্যাপারটাই হচ্ছে তোমার অর্থর দিকে খেয়াল রাখতে হবে তোমার, ঠিক আছে? অর্থ, মানে যেভাবে বলেছে, সে এক্সপ্রেস করেছে, সে অর্থটা ঠিক থাকছে কিনা, বুঝতে পেরেছো? যখন একটা প্যাসেজ পড়ো তোমরা, ধরো তোমরা একটা গল্প পড়ো, তো গল্পের মধ্যে প্রত্যেকটা লাইনের ফিল গুলো তোমরা বুঝতে পারো না, ফিলিংস, যে হ্যাঁ আহ, আহ, কোনো একজন ব্যক্তি আসলেই কাঁদছে। যে মনে করো গল্পের কিছু অংশ তোমরা পড়লে, পড়ার পরে লেখা আছে যে একটা একটা মেয়ে বা একটা ছেলে কাঁদছে। তো এখন সে অভিনয় করে কাঁদছে নাকি আসলেই সে কাঁদছে, বোঝা যায় না? অবশ্যই যায়। এখন তুমি যদি এটাকে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় তুমি যদি সে সত্যিকারে কাঁদছে, তুমি যদি বলো যে সে অ্যাক্ট করছে, অভিনয় করছে, তাহলে কি ব্যাপারটা অর্থের চেঞ্জ হয়ে গেল না? তখন কিন্তু ভুল হয়ে যাবে। তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে, ন্যারেশন করার ক্ষেত্রে। ওকে, কটা বাজে? আচ্ছা, আজকে তোমরা ন্যারেশন সম্পর্কে নতুন কিছু শিখতে পেরেছো কি? জি স্যার। ওকে, ন্যারেশন সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হয়েছে তো নাকি? আরেকটা ইয়েস বিষয়, স্যার। যে ন্যারেশন আমরা কেন পড়বো, এই যে ন্যারেশন পড়তেছি কেন পড়তেছি, কেউ একজন বলো তো। বাক্যকে আরো হচ্ছে যে আহ মাধুর্যময়, আরো বেশি হচ্ছে আহ সৌন্দর্যমণ্ডিত করার জন্য হচ্ছে আমরা ন্যারেশন ইউজ করি। আর হচ্ছে যদি আমরা হচ্ছে বক্তার উক্তিটাই যদি বলি তাহলে হচ্ছে একটু কিরকম খেত খেত লাগে, এজন্য হচ্ছে আমরা হচ্ছে ইনডিরেক্ট, মানে পরোক্ষ পরোক্ষ হয়ে বলি। এ কারণে হচ্ছে যে বাক্যটা শুনতে ভালো লাগে। আচ্ছা, আর অন্য কেউ? আর অন্য কেউ? তোমরা সবাই কি আদমির সাথে একমত নাকি দ্বিমত পোষণ, কেউ দ্বিমত পোষণ করছো তার সাথে? স্যার দ্বিমত পোষণ করার তো কোনো জায়গা নেই, বাট যা হোক। সেটাই, হ্যাঁ, দ্বিমত পোষণ করার কোনো জায়গা নেই। তুমি তার সাথে কিছু অ্যাড করতে পারো, অন্য কিছু, কেউ কিছু অ্যাড করতে চাও? আদমি যে, আদমি অবশ্যই ভুল বলেনি যে দ্বিমত পোষণ করব, তো অবশ্যই আদমিটাও ঠিক আছে। আর অন্য সাথে অন্য কেউ কিছু অ্যাড করতে চাও যে কেন আমরা ন্যারেশন শিখবো, এটা শিখে আমাদের কি লাভ? আর স্যার প্রধান কারণ হচ্ছে পরীক্ষায় আসবে, এজন্য স্যার শিখতেছি। আচ্ছা আচ্ছা, যদি এটা শিখে এইটা ভাবে থাকো তাহলে তুমি কিন্তু অনেক পিছায় পড়বে, ঠিক আছে? অনেক পিছায় পড়বে, এরকম চিন্তা ভাবনা মনে আনাই যাবে। আমি শিখতেছি সেলফ ডেভেলপমেন্টের জন্য, ঠিক আছে?
আমি আর কিছু অ্যাড করতে চাই আদমির সাথে, যে দেখো, ধরো যে তুমি কোনো জায়গায় একটা কথা শুনেছো, সেই কথাটা তুমি অন্য জায়গায়, ধরো যে তুমি একটা ঘটনা দেখলে নিজের চোখে, সেটা যে তুমি তোমার মায়ের কাছে এক্সপ্লেইন করবে, অবশ্যই সেখানে তোমাকে ইনডিরেক্ট স্পিচ ইউজ করতে হবে, তাই না? তেমনি জি ভাবে স্যার। যখন তুমি কোনো লিখা লিখবে, অর্থাৎ ধরো তুমি কোনো একটা বই লিখবে বা কোনো কিছু একটা লিখবে, হ্যাঁ, রিটেন, ধরো কোনো এসে লিখবে, তখন এরকম অনেক ক্ষেত্রে অনেক সিচুয়েশন আসে যেগুলোতে তুমি চাইলেও ইনডিরেক্ট ইউজ করে ব্যাপারটাকে প্রপারলি বোঝাইতে পারবা না তোমার রিডারকে, যে রিডার বা যে তোমার খাতা চেক করবে বা যে তোমার বই পড়বে, তুমি তাকে ভালোভাবে বোঝাতে পারবে না যদি না তুমি ইনডিরেক্ট ফর্ম ইউজ করো। অনেক ক্ষেত্রে ডিরেক্ট ফর্ম গুলো বোঝা যায় না, মানে রিডারের জন্য বুঝতে অসুবিধা হয়। তো রিডারের রিডার যেন অনেক সহজেই বুঝতে পারে, এটা একটা ব্যাপার। আর হচ্ছে, তুমি যখন অন্যের বই পড়বে, তখন অ্যাকচুয়ালি একটা মানুষ যে রাইটার, সে রাইটার তোমাকে কি বোঝাতে চাচ্ছে এবং কোন একটা সেন্টেন্সের কোন বিষয়টার উপর ফোকাস করতেছে, সেটা বোঝার জন্য তোমার ন্যারেশন জানতে হবে। যদি তোমার ন্যারেশনের, দেখো একটা আহ, আমাদের আমাদের দেশের বিভিন্ন স্টুডেন্টকে যদি বিভিন্ন প্যাসেজ দেওয়া হয়, কিছু স্টুডেন্ট প্যাসেজটা অনেক ভালো বোঝে, কিছু স্টুডেন্ট কিছু স্টুডেন্ট আছে যে প্যাসেজের মাথা মুন্ডু কিচ্ছু বোঝে না। এখানে ভয়েস ন্যারেশনের কন্ট্রিবিউশন আছে। যে স্টুডেন্টটা ভয়েস ন্যারেশন জানে, সেই স্টুডেন্টটা তোমার একটা প্যাসেজ পড়ে বুঝতে পারবে যে এই প্যাসেজের মেইন ফোকাসটা কোথায়, কোথায় ফোকাস করা হয়েছে, ঠিক আছে? যেমন ভয়েসের মাধ্যমে একটা জিনিস বলা যেতে পারে যে আই ইট রাইস, এখানে কিন্তু খাওয়াটা হচ্ছে প্রাধান্য পাচ্ছে। আরেকটা যদি আমি বলি, রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই, কি ঠিক আছে? রাইস ইজ ইটেন বাই মি, এখানে কিন্তু খাওয়াটা মেইন জিনিস, মেইন ফোকাস না, এখানে কি খেয়েছি সেটা মেইন ফোকাস। বুঝতে পেরেছো? যেমন ভয়েস দিয়ে উদাহরণটা দিলাম, ন্যারেশনের ক্ষেত্রে এরকম আছে। বুঝতে পেরেছো সবাই? যে প্রথম সেন্টেন্সটাতে খাওয়াটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, বাট দ্বিতীয় সেন্টেন্সটাতে আমার ভাতকে প্রাধান্য দেওয়া হচ্ছে, কি খাচ্ছে। এরকম যে একটা সেন্টেন্স বা একটা প্যাসেজের মূল ভাব বোঝা, বা তুমি একটা গল্প পড়ছো বা তুমি একটা সাহিত্য পড়ছো, ইংরেজি লিটারেচার পড়ছো, সেক্ষেত্রে অর্থগুলো বোঝার জন্য বা কি বোঝাতে চাচ্ছে রাইটার অ্যাকচুয়ালি তোমাকে, বা রাইটারের মেইন ফোকাসটা কোন জায়গায়, এই জিনিসগুলো বোঝার জন্য এই ভয়েস ন্যারেশন গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা যখন হায়ার ক্লাসে যাবা, তখন এই ব্যাপারগুলো ধরতে পারবা। যখন তোমরা ইউনিভার্সিটিতে পড়বে, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি গুলোতেই তোমার সব ইউনিভার্সিটিতেই তোমার ইংলিশে তোমার সব বই থাকবে, তো সেক্ষেত্রে তোমাকে ইংলিশ বইগুলো পড়তে হবে। তো তখন বুঝতে পারবে যে হ্যাঁ, এই ভয়েস ন্যারেশনের কন্ট্রিবিউশনটা কত জরুরি, শেখাটা কত জরুরি একজন স্টুডেন্টের জন্য, ঠিক আছে? ওকে, আমরা তাহলে কি আরো কিছু সলভ করব? কয়টা বাজে? আরো কয়েকটা সলভ করি। আচ্ছা, 9 নাম্বারটা কে বলবে? স্যার ওরা সবাই লিস্ট নিয়ে নিছে। বলো কি, হঠাৎ ওরা লিফট নিয়ে নিল কোনো কিছু না বলেই? স্যার আমি তো জানি না। আচ্ছা, তুমি তুমি তাহলে কি আমরা আর কয়েকটা প্র্যাকটিস করে শেষ করে দিই, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে, 9 নাম্বারটা দেখো তো, 9 নাম্বারটা পারো কিনা? জি স্যার পারবো। বলো বলো, লিখতে হবে না, তুমি আমাকে বলো। শাকিল told me that he was drawing a picture for me. ভেরি গুড। এখানে কিন্তু ইনফর্মড আমরা ব্যবহার, আমাকে বলছে, আমাকে বলছে, আর ছবিটাও আঁকছে আমাকেই, ঠিক আছে, আমার জন্য, ঠিক আছে? এই যে ফর ইউ, এখানে ইউ কাকে ইন্ডিকেট করছে? এই মিকে, তাই না? মিকে। ওকে, তার মানে আমার জন্য। তাহলে সে আমার জন্য ছবি এঁকেছে, আবার আমাকেই বলছে, তার মানে কি আমাকে সে ইনফর্ম করলো ব্যাপারটা, তাই না? তো আমরা এখানে ইনফর্ম ইউজ করতে পারি। তারপর একটা,
Swapna said that she had seen Munia she had or seen. had been, স্যার হ্যাট হবে, বিন হবে না। হ্যাঁ হ্যাঁ, she had seen মুনিয়া নিয়ার দেয়ার কলেজ। ভেরি গুড। তারপরেরটা 11 নম্বর। আচ্ছা, আরো জন এসেছে মনে হয়। রাজ এসেছে। আচ্ছা, 11 নম্বরটা ট্রাই করো তো রাজ। রাজ কি আছো? জি স্যার। 11 নম্বরটা ট্রাই করো তো। The teacher said said to থাকলে কি হয়? told। তাহলে told পামেলা told Pamela that he must, না she must, she must থাকলে কি হয়? হ্যাড টু। she had to। she had been listened, had to must থাকলে had to হয়। she had to listen to what her parents say। বুঝতে পেরেছো? এখানে কিন্তু সে এর জায়গায় আবার চেঞ্জ করে said দিয়ে দিও না। ওই যে আগে একটা এক্সাম্পল করলাম না আমরা, এই যে হি ওয়াজ ইল, আই ওয়াজ ইল এর জায়গায় হি ওয়াজ ইল বসিয়ে দিয়েছি। ব্যাপারটা কিন্তু সেরকম, ঠিক আছে? she ma তার মানে কি? The teacher told Pamela that she had to listen to what her parents said। আচ্ছা আচ্ছা, এখানে said হবে, কারণ কি বলতো? বুঝতে পারছো কি এখানে said কেন হবে? দেখো এখানে কারণ listen স্যার to, ওর হচ্ছে পিতামাতা তো ওটা হচ্ছে তখন বলেনি, এটা তো হচ্ছে হ্যাঁ তখন হ্যাঁ অতীত হয়ে এই গেছে। তো আপনি ধরতে পেরেছো। আর দেখো এখানে লিসেন টু হোয়াট, দেখো এখানে কিন্তু আলাদা কোনো একটা সেন্টেন্স, ঠিক আছে? এখানে কিভাবে আমরা বুঝতে পারলাম? বাংলাটা যদি করো, বাংলাটা করলে কিন্তু অনেক বোঝা যায় যে টিচার শিক্ষক সেইড টু পামেলা পামেলাকে বলেছে ইউ মাস্ট, তুমি অবশ্যই লিসেন টু হোয়াট ইউর প্যারেন্টস, তোমার পিতামাতা যা বলে তুমি অবশ্যই সেগুলো শুনবে, তাই না? তাহলে কি, তাহলে ইনডিরেক্টলি কি বলবো? দ্য টিচার told Pamela that, টিচার শিক্ষক পামেলাকে বলেছিল যে she had to listen to what her parents said। অর্থাৎ তাকে কি শুনতে হবে? তার প্যারেন্টস যা বলেছিল। তোমার প্যারেন্ট, তার পিতামাতা যা বলেছিল সেগুলো তাকে শুনতে হবে। বুঝতে পেরেছো? হ্যাড টু, এই জন্য বলছি শুনতে হবে। যেমন আই হ্যাভ টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হবে, ঠিক আছে? হ্যাড টু মানে শুনতে হবে। বুঝতে পেরেছো? মাস্ট। ওকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার তো নাকি? আচ্ছা, এটাকে এখন আমরা একটু ক্রিয়েটিভলি শেখার চেষ্টা করি, ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং। এই যে হোয়াট মাঝখানে যে দিয়ে রাখছে কানেক্টর হিসেবে, এটাকে কানেক্টর দেখো দুইটা, ইয়োর প্যারেন্টস সেজ এটা একটা পোর্শন, ইউ মাস্ট লিসেন টু এটা একটা পোর্শন, এই দুইটা পোর্শনকে কানেক্ট করছে হোয়াট, যার কারণে এখানে আমরা একটু ক্রিয়েটিভ। Conjunction, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি কনজাংশন? না এটাকে কনজাংশন বললে ভুল হবে, এটাকে বলতে হবে কানেক্টর। কানেক্টর তোমরা শিখবে ক্লাস 10 এ উঠলে মোস্ট প্রবাবলি কানেক্টরস, ঠিক আছে? এটাকে কানেক্টরস বলে। তো বাই দ্য ওয়ে দেখো এখানে আমরা কিভাবে বলতে পারি যে টিচার, এই যে এখানে সেই টু না দিয়ে পামেলাকে, টিচাররা আমাদেরকে কি দেয়? আমাদেরকে উপদেশ দেয় না? তাহলে আমরা এখানে টোল্ড এর জায়গায় একটু সুন্দরভাবে বলতে অ্যাডভাইস। পারি না অ্যাডভাইস, রাইট? ভেরি গুড। The teacher advised Pamela that
দ্যাট ইউজ না করে আমরা বলতে পারি আমরা অর্ডারও তো দিতে পারি। অর্ডার। টিচারের ক্ষেত্রে অর্ডার না, এখানে অর্ডারের ব্যাপারটা না, কারণ অর্ডার দিলে খুব একটা যায় না। ভাবটা বোঝার চেষ্টা করো যে টিচার কখনো তোমাকে অর্ডার করবে এই তুমি তোমার বাবা মার কথা অবশ্যই শুনতে হবে, শুনবা, এরকম করে কখনো কোনো টিচার তোমাদেরকে বলছে? আমার তো মনে হয় না বলছে। না, তবে বলছে বলেনি। সবসময় টিচাররা কিন্তু অ্যাডভাইসই করে, তাই না? হ্যাঁ, বাবা মায়ের কথা শোনার জন্য, এই জন্য বললাম। তাহলে কি বলবো? দ্য টিচার অ্যাডভাইসড, কি লিখবো? অ্যাডভাইসড পামেলা দ্যাট। পামেলা দ্যাট। আচ্ছা, এই দ্যাটের থেকে একটু বের হয়ে আসা যায় না? দ্যাট সবসময় টু বলতে হবে, যেমন টু ব্যবহার করতে পারি। হ্যাঁ টু ব্যবহার করতে পারি। দেন আহ, অ্যাডভাইস পামেলা টু, কিসের জন্য? লিসেন, শুনতে, অর্থাৎ লিসেন, টু লিসেন, টু লিসেন হোয়াট? টু লিসেন টু হোয়াট হার প্যারেন্টস সেইড। বুঝতে পেরেছো কি? The teacher advised Pamela that, sorry, Pamela to listen, মানে শুনতে, to what her parents said, অর্থাৎ শিক্ষক পামেলাকে উপদেশ দিল শুনতে। কি শুনতে? to what her parents said, তার পিতামাতা, to what her parents said, অর্থাৎ তার পিতামাতা যা বলেছিল। বুঝতে পেরেছো কি? ক্লিয়ার কি জি ব্যাপারটা? স্যার। তোমরা কিন্তু এই জিনিসগুলো লিখে নাও। তোমাদের কিন্তু দেখো সবসময় যদি এগুলোই প্র্যাকটিস করো, দিস দ্যাট, মানে সেইড দ্যাট, টোল্ড, সেইড, এইগুলোই যদি সবসময় ইউজ করো তাহলে কিন্তু এগুলোই সবসময় আসবে মাথায়। কিন্তু যখন তুমি একটু স্যার, চিন্তা করে করার চেষ্টা করবা যে হ্যাঁ টিচার এখানে সেন্টেন্সের ভাবটা বুঝে করার চেষ্টা করবা, যে দেখি একটু আরেকটু ক্রিয়েটিভলি ব্যাপারটা আমি করতে পারি কিনা, তখন কিন্তু দেখবা যে আসলে তুমি আসলে আসলে শিখছো, তুমি আস্তে আস্তে তোমার মাথায় আইডিয়া আসতেছে, জেনারেট হচ্ছে যে না এটাকে এভাবে বলা যায়, দ্যাট সেই টু। আর তুমি দেখবে ডেফিনেটলি ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমার এই যে সেই টু এর জায়গায় টোল্ড ইউজ করবে, অলমোস্ট 99% স্টুডেন্ট সেই টু এর জায়গায় টোল্ড ইউজ করবে, বাট তুমি যখন এখানে অ্যাডভাইসড ইউজ করবে ডেফিনেটলি তোমারটা অনেক অ্যাট্রাকটিভ হবে এবং টিচার এই ব্যাপারটা অনেক বেশি পজিটিভলি নিবে। বুঝতে পেরেছো? সো এটা জি একটা প্লাস পয়েন্ট। একটু ক্রিয়েটিভলি চিন্তা করতে হবে। স্যার। আর হ্যাঁ বলো। স্যার হচ্ছে এই এক্সারসাইজ গুলো যদি হচ্ছে যে দিয়ে দিতেন, হ্যাঁ অবশ্যই দিব, বললাম না কালকে সকালের মধ্যে পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর অ্যান্সার আলাদা করে যদি দিতেন। অ্যান্সার, হ্যাঁ অ্যান্সার হ্যাঁ, আলাদা করে দিব। আচ্ছা, মিলাইতাম আর কি। এগুলো অ্যান্সার তো আবার বানাইতে হবে, সমস্যা নেই। আচ্ছা অ্যান্সার গুলো নোট ডাউন করে রাখো। এখান পর্যন্ত শুরু শিখলাম আচ্ছা আমরা। স্যার। তারপরে দেখো 12 নাম্বারটা দেখো। দ্য গার্ল সেইড, স্যার, এই যে স্যার থাকলে কি করতে হয়? আই নো দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন। স্যার থাকলে কি করতে হয়? teacher, স্যার থাকলে রেসপেক্টিভলি বলতে হয়, রেসপেক্টফুলি, ঠিক আছে? দ্য গার্ল বলো, কেউ একজন বলো, ট্রাই করো কেউ একজন। আচ্ছা আমি তোমাকে একটা ক্রিয়েটিভলি ব্যাপারটা করার জন্য একটা ক্লু দিচ্ছি, যেখানে কিন্তু দেখো মেয়েটা কি বলতেছে, আই নো দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন, অর্থাৎ সে দাবি করতেছে যে সে এই কোশ্চেনের অ্যান্সারটা জানে। তাহলে কিভাবে লেখা যায় সাধারণভাবে যদি আমরা the করি? দাবি করার ইংলিশ কি? ক্লেইম, ক্লেইম করা। আমরা বলতে পারি না দ্য গার্ল ক্লেইমড দ্যাট, আমরা সেই চাইলে তোমরা সেই এভাবে বলতে পারো, এভাবে অনেকভাবে করা যায়। দ্য গার্ল said respectfully that she, কি হবে বলতো, knew the answer
of of this question, that of that question. question. হ্যাঁ, এগুলো ভুলে যাওয়া যাবে না, দিস থাকলে দ্যাট হবে। অ্যান্সার অফ দ্যাট কোশ্চেন, ঠিক আছে? এখন দেখো এই যে এখানে কিন্তু তুমি বলতে পারো এই জায়গাটাতে দ্য গার্ল ক্লেইমড দ্যাট রেসপেক্টফুল, এটা অপশনাল, তুমি দিতেও পারো নাও দিতে পারো। স্যার থাকলে রেসপেক্টফুলি দেয়াটা বেটার আমার মনে হয়, দিতেও পারো নাও দিতে পারো, এটা ম্যাটার করে না অ্যাকচুয়ালি। দ্য গার্ল সেইড দ্যাট শি নিউ দ্য অ্যান্সার অফ দ্যাট কোশ্চেন, ঠিক আছে? এখানে তুমি সেইডের জায়গায় ক্লেইমডও দিতে পারো, অর্থাৎ ক্লেইমড, ঠিক আছে? অর্থাৎ সে দাবি করেছিল যে সে সেই প্রশ্নের অ্যান্সারটা জানে। আচ্ছা, তারপরটা দেখি 13 নম্বরটা। The teacher said the moon স্যার বলবো? shines at night. হ্যাঁ, বলো। The teacher said that the moon shines at night. রাজ তুমি বলো তো। The teacher said that the moon. স্যার এটাই তো হবে। হ্যাঁ, the moon shines at night, কেন বলো তো এটাই হবে? কারণ এটা কারণ স্যার এটা সবসময় হয়, অর্থাৎ স্যার এটা একটা চিরন্তন সত্য। চিরন্ত সত্য। ইউনিভার্সাল ট্রুথ। আচ্ছা, এখানে কিন্তু দেখো যে যেহেতু ইউনিভার্সাল ট্রুথ, তাহলে ইউনিভার্সাল ট্রুথ তাহলে আমি এভাবে বলতে পারি দ্য টিচার, আমি কিন্তু তোমাদেরকে আইডিয়া গুলো দিচ্ছি যে স্টেটেড, স্টেটমেন্ট বলে না, স্টেটেড, এটাও দিতে পারো। দ্য টিচার স্টেটেড দ্যাট দ্য মুন শাইনস এট নাইট, এটাও দিতে পারো। আমি যেন তোমাদের মাঝে যেন আস্তে আস্তে ক্রিয়েটিভিটিটা আসে, এই জন্য আমি তোমাদেরকে এই জিনিসগুলো দেখাচ্ছি। তোমরা কিন্তু এই যে সেইড দ্যাট দিলে যে ভুল হবে এমনটা না, কিন্তু তোমাদের মাঝে যেন এই যে ক্রিয়েটিভিটি ব্যাপারগুলো আসে, তোমরা যেন সেন্টেন্সের অর্থটা বুঝে করার চেষ্টা করো, একটু ট্রাই করো একটু ইউনিক করার। সবাই তো এটা করবে, তুমি যেটা করবে সবাই সেটাই করবে, কিন্তু একটু চেষ্টা করলেই কিন্তু দেখা যায় যে একটু ইউনিক করতে পারছো। আর যখনই তুমি ইউনিক করবে, টিচার কিন্তু ডেফিনেটলি তোমাকে আলাদাভাবেই দেখবে, ঠিক আছে? এই ব্যাপারটা একটু মাথায় রাখবে। তারপরেরটা, Nabi told me that I Nabi told me that, হ্যাঁ, I was not sincere and therefore he didn't trust me. আচ্ছা আবার বলো তো। নাব্বির told me that I was not sincere and স্যার and therefore এর বদলে কি অন্য কিছু? therefore এর বদলে না, therefore এর বসবে না বদলে মনে হয়। therefore-ই বসে না, হ্যাঁ, therefore এর বদলে তাহলে and therefore he didn't trust me. and therefore he didn't trust. এখানে দেখো এই and যেহেতু আছে মাঝখানে যদি কখনো and দেখতে পারো তাহলে ব্যাপারটাকে আরো সুন্দরভাবে করতে পারবে। হ্যাঁ, আর এখানে দেখো And স্যার এটা কি আবার মানে আমি একটু দেখো এখানে কিন্তু দোষারোপ, বুঝি নাই। মানে আমি কি আরেকটু মানে মানে আমি যেটা একটু আগে বললাম তার থেকে আরেকটু বেশি উন্নত করে বলতে পারি? অবশ্যই। Nabbi told me that um, I was not sincere, and he again said that therefore I didn't trust. Nah, he didn't trust me. and again said that যদি বলতে যাও সেক্ষেত্রে দুটো বাক্য, একটা বাক্য দেওয়ার পরে ফুল স্টপ, দেন আরেকটা বাক্য দিয়ে ফুল স্টপ দিয়ে যদি এরকম ইনভার্টেড কমা ক্লোজ করে দেওয়া হয় সেক্ষেত্রে তুমি again said that দিতে পারো। কিন্তু যখন and দেয়া থাকবে তুমি এটা দিতে পারো and added that, ঠিক আছে? না, তোমার আইডিয়া ভালো ছিল, and added that therefore he didn't trust, ঠিক আছে? বাট যদি তুমি ডিরেক্ট দাও and therefore he didn't trust, Further সেটাও added that এটাও তো হ্যাঁ, দেওয়া আছে।
ফার্দার অ্যাডেড দ্যাট, এটা হচ্ছে কি তিনটা সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ করা যায়, ঠিক আছে? তিনটা সেন্টেন্স, মনে করো একটা সেন্টেন্স আসে, দেন অ্যান্ড, দেন আরেকটা সেন্টেন্স, দেন আবার অ্যান্ড, দেন আরেকটা। প্রথমে সেইড দ্যাট, অ্যাডেড দ্যাট, ফার্দার অ্যাডেড দ্যাট। বুঝতে পেরেছো? জি স্যার। আবার এভাবেও বলতে পারো, দেখো এখানে কিন্তু দোষারোপ করা হয়েছে, তা না? তাই না? যে আমি সিনসিয়ার না, যার কারণে সে আমাকে ট্রাস্ট করে না। এটা একটা অ্যাকিউজিশন না, একটা জি দোষারোপ না? তাহলে জি এখানে কিন্তু বলতে পারো, এখানে কিন্তু সেই টু এর বদলে বলতে পারো অ্যাকিউজড, ঠিক আছে? অ্যাকিউজড বানানটা হচ্ছে এ সি সি ইউ এস ই ডি, অ্যাকিউজড দ্যাট। নাব্বির অ্যাকিউজড দ্যাট কি হবে বলো? অ্যাকিউজড মি হবে, মি আছে, অবজেক্টে নিতে হবে। accused me that বা he এভাবে um, he he was not sincere আই and ওয়াজ নট added সিনসিয়ার, that আই ওয়াজ নট সিনসিয়ার, oh I was not sincere and added that therefore he didn't trust me. হ্যাঁ এভাবে বলতে পারো। বা দেখো ফাইনালি আমরা এভাবে বলতে পারি, আরেকভাবে বলা যেতে পারে এটাকে, অনেকভাবে লেখা যায়, বুঝতে পেরেছো? এই এক একটা, আমি তোমাদেরকে প্রথমেই বললাম না যে ন্যারেশন ব্যাপারটা রুলস রেগুলেশনের ব্যাপার না, বুঝে বুঝে পড়ার জিনিস। কেন বললাম বুঝতে পারছো না এখন যে কেন আমি সেই কথাটা বলেছি? ন্যারেশন জি ব্যাপারটা স্যার। তুমি যত বেশি প্র্যাকটিস করবে এই জিনিসগুলো তোমার মাঝে তত আসবে। হয়তো আমার মনে হইতে পারে যে হ্যাঁ এই ব্যাপারগুলো আমি কিভাবে আসতেছে, অ্যাকচুয়ালি অর্থ বুঝি যখন করবা যে অটোমেটিক্যালি চলে আসবে, অটোমেটিক্যালি তুমি ক্যাচ করতে পারবা ব্যাপার। তাহলে আমরা কি বলতে পারি এখানে? নাবির অ্যাকিউজড দ্যাট, বা অ্যাকিউজড, সরি অ্যাকিউজড মি হবে, বা এভাবে বলতে পারো, আরো হবে অ্যাকিউজড মি দ্যাটটা স্কিপ করা যায় কোনোভাবে? মি অফ নট বিং, হ্যাঁ এটা ইউজ করা যায়। মি অফ নট বিং, কি? হ্যাঁ ঠিক আছে। অ্যাকিউজড মি অফ নট বিং সিনসিয়ার and said that, লিখে নাও সবগুলো, লিখে নাও প্রত্যেকটা যতগুলো বলতেছে সবগুলো লিখে নাও। দেখো যে একটা ন্যারেশনকে কতভাবে চেঞ্জ করা যেতে পারে, ঠিক আছে? and say that therefore we didn't trust. ক্লিয়ার? বা তোমাদের যদি এটা কঠিন লাগে, অফ নট বিং সিনসিয়ার, অফ নট বিং সিনসিয়ার, নাবির অ্যাকিউজড মি অফ নট বিং সিনসিয়ার অর্থ কি জানো? নাবির আমাকে আমি সিনসিয়ার না হওয়ার কারণে, নট বিং সিনসিয়ার মানে সিনসিয়ার না হওয়ার, বিং মানে হওয়া, বুঝতে পেরেছো? বি মানে হওয়া না, সেই বি থেকে বিং, বি এর সাথে মানে কি? আইএনজি। হ্যাঁ কি মানে? আর সিনসিয়ার কি জানি বললে? বিং 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 সিনসিয়ার, নট বিং সিনসিয়ার। বি মানে কি? হওয়া। বি একটা ভার্ব, বি এর সাথে আইএনজি যোগ করছি, যেমন মেক এর সাথে মেকিং, যেমন বি এর সাথে বিং, না বিং স্যার, মানে আমি হওয়া। বললাম স্যার সিনসিয়ার মানে কি? সিনসিয়ার, সিনসিয়ারের বাংলা কি আছে? সিনসিয়ার মানে হচ্ছে ধরো কিছু মাঝে মাঝে কিছু কিছু ওয়ার্ড মিনিং ইংলিশ বলতে বলতে বাংলায় ভুলে যাই। সিনসিয়ার মানে তুমি মানে কোন একটা ব্যাপার সম্পর্কে সজাগ থাকো, বা ধরো যে তোমাকে একটা কাজ করতে বলা হয়েছে, সে কাজটা সম্পর্কে তুমি আহ, সজাগ বা সচেতন, এরকম বলতে পারো, ঠিক আছে? তার মানে স্যার এটা বলছে স্যার আমি তার প্রতি সচেতন না থাকার কারণে সে আমার উপর ভরসা করবে না, এটাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিনসিয়ার না থাকার কারণে, যে আমি সিনসিয়ার না বা সিরিয়াস না একটা বিষয়ের প্রতি। দেখো মানে এইটার মানে কি যে সচেতন। হ্যাঁ সচেতন। দেখো এই যে এই সেন্টেন্সটা কি কি বোঝাইছে? নিবিড় অ্যাকিউজড মি অফ নট বিং সিনসিয়ার, অফ নট বিং সিনসিয়ার, এটার এতটুকুর অর্থ কি? অফ নট বিং সিনসিয়ার, সিনসিয়ার বা সচেতন, নট মানে না, বিং মানে হওয়ার,
সচেতন না হওয়ার কারণে, অফ দিয়ে কারণে বোঝাচ্ছে, সচেতন না হওয়ার কারণে নাব্বির অ্যাকিউজড মি, নাব্বির আমাকে দোষারোপ করলো, অ্যান্ড সেইড এবং বলল যে, অ্যান্ড সেইড দ্যাট এবং বলল যে, দেয়ারফর হি ডিডন্ট ট্রাস্ট মি, সেজন্য, সুতরাং সে আমাকে বিশ্বাস করে না। বুঝতে পেরেছো? ক্লিয়ার তো নাকি? জি এখন স্যার। তুমি এখন তুমি বলো, তুমি এ পর্যন্ত যতগুলো রুলস পড়েছো সেই রুলস দিয়ে তুমি এই ন্যারেশনটাকে ডিফাইন করতে পারবে? পারবে না। ন্যারেশন সবসময় রুলস দিয়েই করতে হবে, নট লাইক দ্যাট। ঠিক আছে? তোমাকে অর্থ দিয়ে করতে হবে, ন্যারেশন বুঝে বুঝে করতে হবে। অর্থ বা ভাব মানে স্যার কি বলার হ্যাঁ চেষ্টা করছে এরকম। হ্যাঁ, অর্থ বা ভাবটা বুঝে তোমাকে ন্যারেশন করতে হবে। আচ্ছা, আজকের এটা শেষ করে দিই পুরোটা, তারপরে কি বলা হচ্ছে দেখো তো। তারপরে কি বলা হচ্ছে? আই সেইড টু হিম আই এম সিক অ্যান্ড ক্যানট অ্যাটেন্ড দ্য মিটিং। স্যার বলবো? হ্যাঁ বলো। রাজ বলো, এটা রাজ অনেকক্ষণ থেকে বলতেছো না। 15 নাম্বারটা ট্রাই করো, ভুল হলে সমস্যা নেই। I told him that told him that I I was sick. I was sick, হ্যাঁ ঠিক আছে, তারপর And I was sick and can't attend the meeting. অ্যাটেন্ড স্যার দ্য আমি মিটিং, বলি? ঠিক আছে, বাট হ্যাঁ বলো। I informed him that I was sick and added that could not attend the meeting. ভেরি গুড। এই যে এখানে একটা সুন্দরভাবে বলেছো যে আই ইনফর্মড হিম দ্যাট আই ওয়াজ সিক অ্যান্ড স্যার কুড জয়েন নট হবে না, অ্যাটেন্ড। অ্যাটেন্ড থেকে জয়েন দেওয়া যায়। না, অ্যাটেন্ড থাকলে অ্যাটেন্ডই, এটা তো চেঞ্জ করার কিছু নেই। কুড নট, ক্যান থাকলে কি হয়? কুড হয় না, তাহলে ক্যান নট থাকলে কি হবে? কুড নট হবে। মোডাল সরি আছে। স্যার ভুলে গেছিলাম। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো? লিখে নাও সবাই। I told him, বা I informed him that I was sick and could not attend the meeting. ঠিক আছে? এখানে কি added that দেওয়ার দরকার আছে? added that না দিলেও আরো বেশি মার্জিত হয়। দিতে পারো, দিলে ভুল হবে যে তা না, কিন্তু দিলে ভুল হবে না ডেফিনেট। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা তোমাদের কি লেখা হয়ে গেছে ওটা? 16 নম্বরে আমরা চলে যাই তাহলে। জি স্যার। 16 নম্বরে কি বলেছে? রনি said to him, I shall go to Chittagong tomorrow. তাহলে কি হবে? রনি told him that he should he should go to Chittagong the next day. the next day বা the day after. ঠিক আছে? the day before যেমন ইয়েস্টারের ক্ষেত্রে ইউজ করি, the day after আমরা tomorrow ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ঠিক আছে? এটা জানতে কি? জি স্যার। ওকে, তবে the next ডেটা আমার কাছে বেশি ভালো লাগে। the previous day আর the next day, এই দুটোই আমার কাছে বেশি প্রিফারেবল। ওকে, আর তেমন কোনো কিছু নাই। তারপরে কি দেখো তো? he said to me, রাজ বলো। He told me that দেখো একটা জিনিস বলে দিই, ন্যারেশন করার সময় স্যার ডিরেক্ট ন্যারেশন করতে যাবে না, ডিরেক্ট ইনডিরেক্ট করতে যাবে না। আগে ফার্স্ট অফ অল ডিরেক্ট ন্যারেশনটা পুরোটা পড়ে নিয়ে অর্থ বোঝার চেষ্টা করবে, দেন সেটাকে তোমরা, তারপরে এমন না অলসতা করে প্রথম থেকেই সেইটু থাকলে টোল্ড বসাই দিব, তারপরে ইউ থাকলে ইউটা স্যার কাকে ডিরেক্ট করছে, এভাবে না। ঠিক আছে? হ্যাঁ আদনি। স্যার আমি বলবো? না, রাজকে একটু ট্রাই করতে দাও, রাজ বলছে না অনেকক্ষণ থেকে। স্যার এক মিনিট একটু পড়ে নি তারপর বলি। হ্যাঁ করে নাও, সময় নাও, সমস্যা নেই। He advised me that I হ্যাঁ বলো। should study sincerely
and দ্যাটটাকে বাদ দিয়ে চিন্তা করো, তাহলে ইজি হবে। আদনি, তুমি ট্রাই করবে, করো তো। জি স্যার। He advised me that um, he studied sincerely and added that might stand first in the examination. যেহেতু You- মেয়ের you- পরিবর্তে তো দেখো, মাইট you- ব্যবহৃত হয়। ইউ, তোমাদের অ্যাকচুয়ালি এটা না পারার কারণ আছে, যে ইউ স্টাডি সিনসিয়ারলি, এটা কিন্তু কোন সেন্টেন্স বলো তো? এটা প্রেজেন্ট ইনডিফিনিট। কোন সেন্টেন্স? ও, অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ, ঠিক, ঠিক আছে, বাট এটা একটা উপদেশমূলক বাক্য না? হ্যাঁ, সেক্ষেত্রে ইম্পারেটিভ। দ্যাট এর জায়গায় টু ব্যবহার করবে, ঠিক আছে? হি অ্যাডভাইসড মি, বা অ্যাডভাইসড দিতে পারো, এই যে অ্যাডভাইসড দিতে পারো, এনকারেজড দিতে পারো, অনুপ্রাণিত, ঠিক আছে? এনকারেজড মানে উৎসাহিত। সে এনকারেজড মি, এনকারেজড মনে হয় বেস্ট হয়, কারণ কি দেখো এখানে কিন্তু এই যে স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন, তো এটা কি আসলে শুধু উপদেশ? উপদেশ অবশ্যই, বাট সে কিন্তু আরো তাকে উৎসাহিত করতেছে এই সেন্টেন্সের দ্বারা, তাই না? জি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। তোমাদের কি এমন মনে হচ্ছে যে না আমরা একটাও ধরতে পারছি না, এরকম মনে হচ্ছে? এমনটা কিন্তু না, তোমরা যেগুলো বলছো ওগুলো ভালো, আর এই যে তোমরা অ্যাডভাইস বললে, এটা অনেক আসলেই ভালো, এটা অ্যাপ্রিসিয়েবল, ঠিক আছে? পারছো, আস্তে আস্তে তোমরা পারছো। তাহলে কি বলবো? হি অ্যাডভাইসড মি টু স্টাডি সিনসিয়ারলি, এখানে মি একবার আছে, তো এখানে ইউ এর জায়গায় আবার মি দেওয়ার দরকার আছে? দরকার নাই। শুধু শুধু রিডান্ডেন্সি কেন আমরা আনবো? রিডান্ডেন্সি কি জানো? রিডান্ডেন্সি না। হচ্ছে একটা জিনিস বারবার একটা সেন্টেন্সে বারবার একটা বোঝাই যাচ্ছে আমি কাকে ইন্ডিকেট করতেছি, তারপরেও যদি আমি বারবার মি মি নিয়ে আসি তাহলে ব্যাপারটা ভালো হয় না, এটা একটা বাক্যের দোষ বলা হয়। রিডান্ডেন্সি তোমরা পড়বে, অ্যাডমিশনের জন্য তোমাদের লাগবে, 9-10 এ রিডান্ডেন্সি পড়বে তোমরা। এখানে আমরা বলবো হি এনকারেজড মি টু স্টাডি সিনসিয়ারলি, ঠিক আছে? সে আমাকে স্টাডি সিনসিয়ারলি, ভালোভাবে পড়াশোনা করার জন্য উৎসাহিত করলো, মানে করেছিল। এনকারেজড মানে করেছিল, ঠিক আছে? উৎসাহিত করেছিল। তারপরে কি আছে? এতটুকু পর্যন্ত হয়ে গেল। এন্ড এন্ড কি বলা যায় বলো তো? এন্ড সেইড বলতে পারি। এন্ড সেইড দ্যাট, আই লিখতে হবে কিন্তু, আই মাইট স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন, ঠিক আছে? বুঝতে পারছো? জি ক্লিয়ার স্যার। তো নাকি? জি স্যার। এখন এটাকে কিন্তু এইখানে দ্যাটটাকে আমরা না লিখে আরো ভালোভাবে লিখতে পারি। কি লিখতে পারি বলো তো? এটা নোট ডাউন করা শেষ? সিনসিয়ারলি এন্ড কি বলা যায়? এন্ডও দিব না, লিখলাম সো I could stand first. স্যার, মেয়ের পরিবর্তে কি আমরা কুডও ব্যবহার করতে পারি? হ্যাঁ, এইটাই তো, মেয়ের পরিবর্তে সবসময় মাইট ইউজ করতে হবে, নট লাইক দ্যাট। তুমি সেন্টেন্সের অর্থটা ঠিক রাখতে হবে, এটা হচ্ছে কথা। বুঝতে পেরেছো? বাট আমাদের টিচারেরা অনেক সময় এক্ষেত্রে এই জন্য তোমার মার্ক কেটেও দিতে পারে, আমি নট শিওর। বাট এটা কিন্তু কখনোই ভুল না, এটা কখনোই ভুল না। তুমি প্যাসেজ নারেশন করতে যাও, তুমি এটা জানতে পারবে, বুঝতে পারবে। Study sincerely so I could stand first in the examination. বুঝতে পেরেছো? জি এটা স্যার।
এটাও সঠিক। সো আই কুড স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। তুমি এখানে চাইলে মাইট দিতে পারো, ঠিক আছে? সো আই মাইট, এখানে মাইটের থেকে কুডটা বেটার অপশন। সো আই কুড স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। বুঝতে পেরেছো? এভাবে জি স্যার। এভাবে অ্যাকচুয়ালি ন্যারেশন গুলোকে চেঞ্জ করায়। আচ্ছা, আমরা তাহলে পরেরটাতে চলে যাই, ঠিক আছে? পরেরটা কি বলা হচ্ছে? he said to you, I live here in Chittagong. তাহলে কি হবে? he told you, এখানে কি হবে? he told him that, কি হবে বলো? He lived lived, স্যার হেয়ার পরিবর্তে এটাকে বাদ দিয়ে দিতে হবে, in Chittagong। in Chittagong। এই জিনিসগুলো জানতে হবে, বুঝতে পেরেছো? এই জিনিসগুলো স্যার সবসময় হেয়ার পরিবর্তে দেয়ার বসে তো। লিভ দেয়ার ইন চিটাগাং। হ্যাঁ, কিরকম একটা শোনাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটাই তো কিরকম শোনাচ্ছে, বাট এখানে যদি তুমি রুলস ফলো করতে যাও তুমি কিন্তু মানে অর্থটা একটু অন্যরকম করে ফেলবে। তো সবসময় রুলস ফলো করতে হবে না আপনাকে। অর্থটা এই জন্য আমি বলছি যে ন্যারেশনে অর্থটাই হচ্ছে মেইন। তোমাকে অর্থটা বুঝে তোমাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? জি স্যার। আর হচ্ছে রবিন সেইড, কি বলছে রবিন দেখো তো? রবিন সেইড ম্যান মাস্ট সাবমিট টু ডেস্টিনি। ম্যান মাস্ট সাবমিট টু ডেস্টিনি, দেখো এখানে কি হবে বলো? রাজ বলো তো, রাজ আছো? জি স্যার। রবিন সেইড দ্যাট, কি হবে দেখো, ট্রাই করো, পারো কিনা? রাজ কি আছো? জি স্যার। রবিন ম্যান সেইড মাইট দ্যাট, বি সাবমিট টু ডিস্টিনি। মাইট বি, মে তো নাই, মে থাকলে না হয় মাইট হবে, মে বি থাকলে মাইট বি, মাস্ট থাকলে কি হ্যাড টু। কিন্তু এখানে কি মাস্টের পরিবর্তে আমরা হ্যাড টু বসাবো? না স্যার, কারণ কেন? এটা তো চিরন্তন সত্য। এটার অর্থ কি বলতো? ম্যান মাস্ট সাবমিট টু ডেস্টিনি। স্যার অর্থ অত কি? আমি জানতাম না। ম্যান মাস্ট সাবমিট টু ডেস্টিনি, অর্থাৎ তোমার ভাগ্যে যা আছে, একজন মানুষের ভাগ্যে যা আছে সেটাই হবে, ঠিক আছে? ডেস্টিনি মানে নিয়তি বা ভাগ্য। তাহলে এটা তো চিরন্তন সত্য। আর যখন চিরন্তন সত্য থাকবে তখন আমরা মাস্ট কে চেঞ্জ করবো না, ঠিক আছে? তখন মাস্টই থাকবে। তখন আমরা কি লিখবো? দ্যাট ম্যান মাস্ট সাবমিট স্যার টু, ডিস্টিনি মানে ভাগ্য। হ্যাঁ নিয়তি, ডেস্টিনি। বুঝতে পেরেছো? ম্যান জি স্যার। মাস্ট সাবমিট টু ডেস্টিনি। তারপরে এখন 20 নাম্বারটা দেখো, এটা শেষ করে আমরা শেষ করে দিব। The teacher said all men are equal in the eye of law. স্যার এটা একটা সত্য Teacher এক said প্রকার, that চিরতর all মতো সত্য। men তারপরে are equal তাহলে in কি the হবে eye of বলো? law। এটাও তাহলে ওইটা, হ্যাঁ, টিচার